আসসালামু আলাইকুম। এটির বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের 12টি সিটি কর্পোরেশন, 323 পৌরসভা ও 454 জেলা উপজেলার মেয়র চেয়ারম্যান অপসারিত, প্রশাসক নিয়োগ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল। রংপুর, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3টি হত্যা মামলা, সাবেক মন্ত্রী এমপি সহ 300-রও বেশি আসামি। এবং ছাত্র আন্দোলনের পর মন্দা চট্টগ্রামের দোকান মার্কেটে পণ্যের মূল্য ছাড় দিয়েও ক্রেতা পাচ্ছেন না ব্যবসায়ীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে। তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত 2টি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অপসারিত মেয়ররা হলেন ঢাকা দক্ষিণ সিটির শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটির আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটির রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটির তালুকদার আব্দুল খালিক, রাজশাহী সিটির খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটির আবুল খায়ের আবদুল্লাহ, রংপুর সিটির মোস্তাফিজার রহমান মোস্তফা, সিলেট সিটির আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটির ইকরামুল হক টিটু, কুমিল্লা সিটির তাহসিন বাহার সূচনা, গাজীপুর সিটির জায়দা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইফি। এদিকে পৃথক প্রজ্ঞাপনে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত 494টি উপজেলার চেয়ারম্যান, 323টি পৌরসভার মেয়র ও 60 জেলা পরিষদের চেয়ারম্যানকেও অপসারণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ 2024-এর ধারা 32-এর ক প্রয়োগ করে 323 পৌরসভার মেয়র, 494 উপজেলার চেয়ারম্যান ও 60 জেলা পরিষদের চেয়ারম্যানকে নিজ নিজ পদ থেকে অপসারণ করা হলো। শূন্য ঘোষিত এসব উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদে শিগগিরই প্রশাসক নিয়োগ করবে সরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর রায়ের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাশ হয় 2011 সালের 30 জুন। এর 3 দিন পর 3 জুলাই রাষ্ট্রপতি অনুমোদন দেন। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এছাড়া সংবিধানের রাষ্ট্রীয় মূল নীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এছাড়া জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 45 থেকে বাড়িয়ে 50 করা হয়। সংবিধানে 7 অনুচ্ছেদের পরে 7-এর ক ও 7-এর খ অনুচ্ছেদ সংযোজন করে সংবিধান বহির্ভূত উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ রুদ্ধ করা হয় এই সংশোধনীর মাধ্যমে। সংশোধনটি উত্থাপন করেন সেই সময়ের আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। সংসদের বিরোধী দল বিএনপি বর্জন করলেও বিলটি 291 ভোটে পাশ হয়। সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। এই জায়গাগুলো থেকে সরকার হয়তো যারা পিটিশন করেছেন তারা দীর্ঘদিন ধরে কনসাস সিটিজেন হিসাবে বাংলাদেশের তাদের ভয়েস রেজ করেছেন, সেই জায়গা থেকে তারা করেছেন। আমরা এটা এক্সামিন করে দেখব। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের ঘটনায় রংপুরে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত অটো চালক মানিকের মা নূরজাহান বেগম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সহ 119 জনকে আসামি করা হয়েছে। আগামী 30 আগস্ট মামলাটি নিষ্পত্তির জন্য আদালতে দাখিল করার নির্দেশ দেন আদালত।
চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শিক্ষার্থী ওয়াসিম আকরাম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সাবেক বেশ কয়েকজন মন্ত্রীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতরাতে নগরীর পাঁচলাইশ থানায় নিহত ওয়াসিমের মা জ্যোৎস্না বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ওয়াসিমকে হত্যার নির্দেশদাতা হিসেবে আরও আসামি করা হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদকে। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র রেজাউল করিম ও সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের ১০৮ জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে এই মামলায়। ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষে গুলিতে নিহত হয় ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ও একই কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। কোটা বিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ী মিলন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ ৬১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতরাতে নিহতের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরি ওসমানকেও আসামি করা হয়েছে। নিহত মিলন সিদ্ধিরগঞ্জ পুল এলাকার মাছের ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকির আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটকা গ্রামে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু মামলার বিষয়টি নিশ্চিত করেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন সরকার গঠনে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও এখনো প্রায় ক্রেতাশূন্য চট্টগ্রামের বিপণী বিতানগুলো। বিভিন্ন মার্কেট বিপণী বিতানে মূল্য ছাড় দিয়েও আনা যাচ্ছে না ক্রেতাদের। ফলে দোকান ভাড়া সহ আনুষঙ্গিক খরচও উঠছে না বলেও জানালেন মালিক ও বিক্রেতারা। এদিকে দোকান মালিক সমিতি বলছে, বেচাকেনা কম হওয়ায় গেল কদিনে তাদের ক্ষতি হয়েছে অন্তত ৫০০ কোটি টাকা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। এভাবেই অলসভাবে বসে আছে দোকান মালিক ও কর্মচারীরা। মার্কেটগুলো ক্রেতাশূন্য থাকায় অনেকটাই অসহায় হয়ে পড়েছে এইসব ক্ষুদ্র ব্যবসায়ীরা। ২০ থেকে ৭০% ছাড় দিয়েও মিলছে না ক্রেতা। চট্টগ্রামের নিউ মার্কেট, আফমি প্লাজা, ফিনলে স্কয়ার, সানমার, ওশান সিটি সহ বিভিন্ন শপিং মলগুলোতে চলছে ছাড়ের এমন ছড়াছড়ি। এরপরও নেই আশানুরূপ বিক্রি। শার্ট, প্যান্ট, মেয়েদের পোশাক, কোনো বিক্রয় কেন্দ্রেই নেই ক্রেতার দেখা। এত ডিসকাউন্ট থাকার পরও কাস্টমার শূন্য মার্কেটে, মানে সকাল টাইমে তো কোনো কাস্টমার, মানে সন্ধ্যার পরে আরো খারাপ অবস্থা। আমাদের সেল হচ্ছে না, আমাদের দোকান ভাড়া উঠবে না, ইলেকট্রিসিটি বিল উঠবে না, দেন আমাদের স্যালারি আসবে না। যারা ব্যবসার জন্য ঋণ করেছেন তাদের কিস্তি দেয়াই কঠিন হয়ে পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ীরা ক্ষুদ্র ঋণ নিয়ে, ডেলি হিসাবে ঋণ নিয়ে দোকানদারি করছে। তো যার ধরুন এটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে গেছে। আমাদের ব্যবসা খুব খারাপ দিকে যাচ্ছে। আমরা দোকান ভাড়া পর্যন্ত দিতে পারতেছি না, আমাদের লোন আছে, লোনের টাকা পর্যন্ত দিতে পারতেছি না। বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে, চলমান পরিস্থিতিতে এক মাসেই খুচরা দোকান মালিকদের ক্ষতি হয়েছে অন্তত ৫০০ কোটি টাকা। আমাদের চট্টগ্রাম মহানগরীতে ৩.৫ লাখের মতো দোকান আছে বাংলাদেশ দোকান মালিক সমিতির আওতাধীন। এর মধ্যে আমাদের যারা লাক্সারিয়াস পণ্যের যে আইটেমগুলো আছে, বিশেষ করে মার্কেটগুলোতে যে দোকানগুলো আছে, সবগুলো আছে, এগুলো বন্ধই ছিল। দোকানের ভাড়াগুলো, ইউটিলিটি বিল, আনুষঙ্গিক অন্যান্য খরচগুলো আমাদেরকে বহন করতে হয়েছে, আমাদের দোকানদার ভাইদের বহন করতে হয়েছে। এগুলা তারা অনেক একটা ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে গেছে। এই স্থবিরতা কাটিয়ে দ্রুতই ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর গাজীপুরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। দুপুরে জেলা প্রশাসনের কাছে ৩টি পিস্তল, ৬টি শটগান, ৬টি পিস্তলের ম্যাগাজিন, একটি ওয়ালথার ৮৩ রাউন্ড শটগানের গুলি ও ২০ রাউন্ড রাবার বুলেট হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সেনাবাহিনীর ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সদস্যরা উদ্ধার করা অস্ত্র গোলাবারুদ হস্তান্তর করেন। শেরপুর জেলা কারাগার থেকে গত ৫ আগস্ট লুট হওয়া আরও একটি শটগান ও ৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়েছে। জেলা আনসার ভিডিপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের কার্যালয়ের সামনে ময়লা আবর্জনার স্তূপের উপর বস্তায় মোড়ানো অবস্থায় এগুলো উদ্ধার করে। পরে কারা কর্তৃপক্ষের কাছে অস্ত্র ও গুলি হস্তান্তর
করা হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন সহ তার অনুসারীদের পদত্যাগের দাবিতে পঞ্চম দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় 24 ঘন্টার মধ্যে উপাচার্য সহ তার অনুসারীরা পদত্যাগ না করলে বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশের পর ক্যাম্পাসের গেটের সামনে উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সকল সদস্যকে হল থেকে বহিষ্কার সহ 5 দফা দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের একটি হলের ছাত্র জাহিদুর রহমানকে 10 ঘণ্টা আটক রেখে নির্যাতন ও মামলা দিয়ে জেল হাজতে পাঠানোর ঘটনায় বিচারের দাবিতে ক্যাম্পাস ও কর্মসূচি পালন করেন তারা। এ সময় জাহিদ সহ বিভিন্ন ছাত্রকে নির্যাতনকারী ছাত্রলীগের নেতাদের সকল সনদ প্রদান বন্ধ করা এবং ছাত্রলীগের হাতে নিগৃহীত হয়ে মারা যাওয়া শিক্ষক ডক্টর সেলিম হোসেনের ঘনাপূর্ণ তদন্ত করে বিচারের দাবি জানানো হয়। 2022 সালের 12 সেপ্টেম্বর কুয়েটের ছাত্র জাহিদকে শিবির কর্মী আখ্যা দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অমানসিক নির্যাতন চালায়। এরপর তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। দীর্ঘদিন হাজত খেটে 3 মাস আগে বেকসুর খালাস পায় জাহিদ। বিগত সরকারের সময় ভোটারবিহীন নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। সকালে দলের ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দের নেতৃত্বে নগর ভবনের প্রধান ফটকের সামনেই অবস্থান নেয় নেতাকর্মীরা। কর্মসূচি চলাকালে মেয়র ও কাউন্সিলর ব্যতীত সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের অফিসে ঢুকতে দেওয়া হয় এবং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে তাদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। লঘু চাপের প্রভাবে 4 দিনের টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে পটুয়াখালীর উপকূলের জনজীবন। আবাদি জমি সহ নিচু এলাকায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে বিপাকে পড়েছে আমন চাষি সহ বর্ষাকালীন সবজি চাষিরা। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় ঘাটে ফিরে এসেছে অধিকাংশ মাছ ধরার ট্রলার। এদিকে ঝড়ো হাওয়ায় বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। টানা প্রবল বর্ষণে বরিশাল নগরীর বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরের নবগ্রাম রোড, বগুড়া রোড, দিলবাগ সড়ক, নিউ সার্কুলার রোড, অক্সফোর্ড মিশন রোড ও মুসলিম গোরস্থান রোড সহ নগরের বিভিন্ন এলাকা হাঁটু পানিতে ডুবে গেছে। কোন কোন এলাকার বাসাবাড়িতেও পানি প্রবেশ করেছে। এতে দুর্ভোগে পড়েছেন 20,000 মানুষ। বরিশাল আবহাওয়া অফিস জানায় আজ সকাল 6টা থেকে বেলা 9টা পর্যন্ত 3 ঘন্টায় 57 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পতিত জমিতে আউশ ধানের আবাদ বেড়েছে ভৈরবে। উৎপাদন খরচ কম হওয়ায় এই ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন তারা। আউশ ধান চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের প্রণোদনা দিচ্ছে সরকার। ভৈরব প্রতিনিধি মোহাম্মদ তুহিন মোল্লার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। একসময় আউশ, ইরি, বোরো ধান কাটার পর ভৈরবে অনেক জমি পড়ে থাকত। পরিত্যক্ত এসব জমিতে বাড়তি ফসল হিসেবে এই মৌসুমে হচ্ছে আউশ ধানের চাষ। এই ধান চাষে বাড়তি কোনো সেচের প্রয়োজন হয় না। বৃষ্টির পানি জমিয়ে তা দিয়ে রোপণ করা যায়। এছাড়া পোকামাকড়ের আক্রমণ না থাকায় ওষুধেরও প্রয়োজন হয় না। এটা আউশ ধান, এটা অল্প দিনে ফসলটা উঠে, এটা খুব চিকন, এটা বাজারে বিক্রি করলে বেশি পয়সা বিক্রি করা যায়, খাইতে খুব মজা। খরচপাতি কম হয়ে বৃষ্টির পানি হয়ে যায়, মোটামুটি ভালো লাভবান আছে এগুলো। ইরি ধান লাগানোর আগেই আউশ ঘরে তুলতে পারবেন চাষিরা। অল্প সময়ে কম খরচে বেশি ফলন পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরাও। সরকারি প্রণোদনায় বীজ, সার বিতরণ ও কৃষি বিভাগের সহযোগিতায় পতিত জমিগুলোতে এখন B48 আউশ জাতের ধান রোপণ করা হচ্ছে। এই ধানে 2 মাসে বিঘা প্রতি জমিতে ফলন পাওয়া যায় 20 থেকে 22 মণ। আমি সরকারি হেতে আউশ ধান লাগাইছি, আমার সরকারি অনুদান
5 কেজি দান আর 30 কেজি সার দিচ্ছি। আমরা এই বৈশাখের ধান কাটে সেটা এই ফসলটা করি, এটা খুব অল্প দিনের ভিতরে উড়ে। আমাদের মাঠ পর্যায়ে যে সরকারি কর্মকর্তাগণ আছেন তারা কৃষকদের মোটিভেট করে যাচ্ছেন যে এখানে আউশের উৎপাদন খরচ অনেক কম হয়, অর্থাৎ আউশ ফসলটা একটি বৃষ্টি নির্ভর ফসল এবং এখানে রোগবালাই পোকার আক্রমণ খুবই কম হয়, যার কারণে উৎপাদন খরচ কম। এবছর ভৈরবে 3050 হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে। আগামীতে এর ফলন আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। নানা আয়োজনে দেশের বিভিন্ন স্থানে পালিত হল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী। পাবনায় এ উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়ামিন খান ও জেলা যুব দলের সাধারণ সম্পাদক মনির আহমেদ। আলোচনা সভা শেষে র্যালি বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক GK গৌস। পরে র্যালি বের করা হয়। বাংলাদেশ বেতারে চুক্তিভিত্তিক অনিয়মিত শিল্পীদের চাকরি স্থায়ীকরণ, কর্মকর্তাদের ব্যাচ ভিত্তিক পদোন্নতি এবং বেতারের নিজস্ব মহাপরিচালকের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের সামনে এই কর্মসূচি পালন করেন বেতারের অনিয়মিত শিল্পী এবং BCS তথ্য ও প্রকৌশল কর্মকর্তারা। এ সময় বক্তারা বলেন, চাকরিতে যোগদানের 13 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের পদোন্নতি হয়নি। তাই বৈষম্য দূর করে ব্যাচ ভিত্তিক পদোন্নতি এবং অনিয়মিত চুক্তি ভিত্তিক শিল্পীদের চাকরি স্থায়ীকরণের দাবি জানানো হয়। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে মেহেরপুরের 2 দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে শহরের বড়বাজার এলাকায় জ্যোৎস্না বেকারি ও আসিফ ফল ভান্ডারিতে অভিযান চালিয়ে 30,000 টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া কয়েকজন দোকান মালিককে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ অভিযান পরিচালনা করেন। নওগাঁয় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভুয়া নার্স অপসারণের মানববন্ধন করেছে সাধারণ নার্স ও মিডওয়াইফরা। সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নার্স কারা এ বিষয়ে আইনে সুস্পষ্ট উল্লেখ থাকলেও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নার্স নিয়োগে কোনো নিয়মই মানা হচ্ছে না। ভুয়া নার্স, মিডওয়াইফ দিয়ে সেবা প্রদান করা হচ্ছে। এতে স্বাস্থ্যসেবা নিতে এসে প্রতারিত হচ্ছে মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।